আমরা একটা প্রশ্ন প্রায় সময় শুনে থাকি, প্রায় সময় আমরা পেয়ে থাকি, বিশেষ করে যারা ক্যারিয়ার চেঞ্জ করতে চান, বিভিন্ন সময় যে কোনো প্রফেশন এখানে আসতে চাচ্ছেন, সেটা অনেক সময় অ্যাকাউন্টেন্সি রিলেটেড হয়, নন অ্যাকাউন্টেন্সি রিলেটেড প্রফেশনও হয়। আচ্ছা, তো সবসময় সাধারণত আমরা ইয়াংদের কথা বলে থাকি, তরুণদের কথা বলে থাকি। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যারা আমাদের এইজ যারা আছেন তার কোনো কথা আমরা শুনি না কেন। আচ্ছা, মূলত ওনাদের এই কথাকে সম্মান জানিয়েই, ওনাদের এই আগ্রহের কথা বিবেচনা করেই আমরা আজকে এইগুলা নিয়ে কথা বলবো। প্রথমে আমি একটা কিছু ছোট্ট একটা ডাটা দেই, সেটা হচ্ছে আমাদের যেই যেই ইয়েটা আছে, আমাদের যে প্ল্যাটফর্মটা আছে, ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ, এখানে কিন্তু যেটা হাইয়েস্ট পোর্শন এইজ ওয়াইজ যদি আমি চিন্তা করি, হ্যাঁ, এই যে সবচেয়ে হাইয়েস্ট ব্র্যান্ড হচ্ছে কিন্তু 26 to 35, এটা প্রায় 60% মতো এভারেজে। হ্যাঁ, এটা প্রায় 60%, অর্থাৎ এই এজ গ্রুপটা প্রায় 60% যারা অ্যাকাউন্টিং আউটসোর্সিং সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন, জানছেন বা জানার চেষ্টা করছেন, ওনারা হোল্ড করে আছেন। ওনাদের একটা একটা প্রশ্ন প্রায় পাই যে আমরা আসতে চাইলে কি করতে পারি। আচ্ছা, তা আসতে চাইলে ধরেন মূলত যারা বেশিরভাগ প্রফেশন হচ্ছে ব্যাংকিং থেকে আসতে চান, বা কোনো কোম্পানিতে ম্যানেজারাল পজিশনে জব করছিলেন, সেটা অ্যাকাউন্টস হতে পারে বা সেমি অ্যাকাউন্টস রোল হতে পারে। ওনারা এই ধরনের প্রফেশনগুলোতে যদি আসতে চান তখন কি করবেন? প্রথম কথা হচ্ছে যে আমি আবার সবসময় বলি, আবারও বলবো, এটা অ্যাকাউন্টিং একটা প্রফেশন মাত্র। এটা আপনি ফ্রিল্যান্সিং করবেন, অফলাইন করবেন, অনলাইন করবেন, তাতে আপনার মানে স্কিলের যে রিকোয়ারমেন্ট তাতে কিন্তু কোনো হেরফের হবে না, তাতে কোনো হেরফের হওয়ার কোনো সুযোগ নেই। যে স্কিল যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু লাগবেই। আচ্ছা, এবং একটা অফলাইন প্রফেশনের যে ধরনের রিকোয়ারমেন্টস গুলো লেগে থাকে, এখানেও কিন্তু তাই লাগবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানেও কিন্তু তাই। আপনার যে ধরনের একটা অফলাইন মার্কেটে যে ধরনের থাকবে, কাজটা শুধু আপনি রিমোটলি করছেন, অফিসে যাচ্ছেন না, বা কোনো নির্ধারিত হয়তো কোনো ফিক্সড কোনো এমপ্লয়ারের সাথে করছেন না, এটাই হতো ডিফারেন্স। আচ্ছা, তো প্রথমত কথা হচ্ছে যে এই ধরনের বিষয়গুলোতে যখন আপনার যাওয়ার চেষ্টা করবেন, তখন আপনি কি করবেন? আমার আজকের টার্গেট হচ্ছে দুইটা গ্রুপ, একটা হচ্ছে 26 to 35, আর একটা হচ্ছে 36+। এখানে প্লাস করে 52, এখানে 52 পর্যন্ত এজ পর্যন্ত আছে। ঠিক আছে, এই গ্রুপটা নিয়ে আমার আজকের কথা। আচ্ছা, তো আপনি যেহেতু অলরেডি একটা প্রফেশনে চলে এসেছেন, বিশেষ করে 35 এর পরে যারা আছে, 35 থেকে 36 এর পরে যারা আছে, ওনাদের জন্য বেশি প্রযোজ্য হবে। যেহেতু আপনি আছেন, আপনি অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং প্রফেশনে যদি আসতে চান বা ক্যারিয়ার চেঞ্জ করতে চান, বা আপনি এমন একটা রোলে আগে ছিলেন যেটা সেমি রোল, সেমি অ্যাকাউন্টেন্সি বা সেমি বুককিপিং ছিল, পুরোপুরি অ্যাকাউন্টেন্সির সাথে রিলেটেড ছিল না, হাফ ছিল, এই ধরনের ক্যারিয়ার থেকে যদি আপনি আসতে চান, প্রথম যে কথা আমি বলবো, ফার্স্ট রিসার্চ, 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 রিসার্চ। আপনি রিসার্চ করেন আপনি কোন সেক্টরে আসবেন, বুককিপিং, অ্যাকাউন্টেন্সি, আর অনেকগুলো সেক্টর আছে আউটসোর্সিং এর, আপনি কি ওগুলোতে আসবেন নাকি অ্যাকাউন্টিং এ আসবেন? আচ্ছা, যদি অ্যাকাউন্টিং এ এসে থাকেন, আপনার মোটিভেশনটা কি, আপনি কেন আসতে চাচ্ছেন? আচ্ছা, আপনি তারপর ধরেন যে আপনার কোনো একটা পার্টিকুলার মোটিভেশনটা এমন না যে হতে হতে এটা কোনো মোটিভেশন হতে পারে না যে আপনার ফ্রেন্ড বা আপনার বন্ধু বান্ধব কেউ একজন ফ্রিল্যান্সিং করে অনেক টাকা আর্ন করছেন, সেজন্য আপনি করছেন, এটা কিন্তু কোনো মোটিভেশন হতে পারে না, এটাকে মোটিভেশন ধরা যাবে না। আচ্ছা, সো আপনার মোটিভেশনটা কি? হয়তো মোটিভেশন হতে পারে আপনি অ্যাকাউন্টিং এ খুব ভালো কাজ জানেন, অথবা অ্যাকাউন্টিং আপনার পছন্দের সাবজেক্ট ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, এই বিষয়গুলো হয়তো আসতে পারে। তো এরপর আমি যেটা বলবো, আমাদের যেটা আমরা একটা সোড অ্যানালাইসিস করেন, যে আপনার এই সেক্টর যদি আসতে চান, আপনার স্ট্রেংথটা কি, আপনার উইকনেস গুলো কি, আপনার সামনে কি কি অপরচুনিটি আসতে পারে, আপনার অপরচুনিটি কি কি থ্রেট গুলো আসতে পারে। যেমন আপনার স্ট্রেংথ হয়তো, হ্যাঁ ফাইন, আমি অ্যাকাউন্টেন্সিতে খুব এক্সপার্ট ছিলাম, আমি অ্যাকাউন্টেন্সিতে 10 বছর 20 বছরের কাজ করেছি। হ্যাঁ, আচ্ছা, আপনার উইকনেস, হ্যাঁ অনেকের আছে যে আমি টেকনোলজিকে ভয় পাই, এটা আমার উইকনেস। আমি ইংলিশ অত ভালো না, এটা আমার উইকনেস। হ্যাঁ, তাহলে আমি নোট করলাম যে আমার এই উইকনেস গুলো আমি কিভাবে কাটাবো। ঠিক আছে, এই যে আমরা প্রথমে স্ট্রেংথের কথা বললাম, এখন আমার উইকনেস এর কথা বলছি। তাহলে এই উইকনেস গুলো আমি কিভাবে কাটাবো, একটা প্ল্যান করতে হবে। অপরচুনিটি, যে আপনার সামনে কি কি অপরচুনিটি আসতে পারে, কন্ট্রাক্ট বেসিসে কাজ করবেন, কি কি ধরনের অপরচুনিটি আপনার সামনে এক্সপ্লোর হতে পারে। আপনি এখন কত আর্ন করছেন, আপনি এখন সে এক্সাম্পল মাসে আপনি $100 আর্ন করছেন, কথার কথা আমি বললাম, হ্যাঁ, 100 পাউন্ড আর্ন করছেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করলে কত আর্ন কত আর্ন করতে পারবেন সেটা খেয়াল করেন, অপরচুনিটি ফাইন্ড আউট করেন। এরপর হচ্ছে থ্রেট,
প্রত্যেক প্রফেশনের মতো এখানে কিন্তু সিরিয়াস রিস্ক আছে, সিরিয়াস থ্রেট আছে, অনেক ধরনের থ্রেট এখানে আছে। সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, জাস্ট এনি টাইম আপনি ক্লায়েন্ট লুজ করতে পারেন। যেহেতু কোনো ক্লায়েন্টের সাথে আপনার কোনো ফিক্সড কোনো কন্ট্রাক্ট নেই, ক্লায়েন্ট আপনার কাছে 2-4 মাস সার্ভিস নিয়েছে, হয়তো নাও হতে পারে। মোস্ট অফ দ্য কেস মার্কেট প্লেসে প্রত্যেকটা ক্লায়েন্ট 1 মান্থ বেসিসে সার্ভিস নেয়। তো আপনার কাছ থেকে এই মাসের সার্ভিস নিয়েছে, নেক্সট মান্থ নিবে এমন কোনো গ্যারান্টি নাই। আপনাকে 6 মান্থ হয়তো আপনি কারোর সাথে জব কন্ট্রাক্টে ছিলেন, যখন একদিন মর্নিং এসে বললো যে না ফাইন আমার লাগছে না, এখানে আপনার কোনো ওর সাথে যেহেতু আপনার সাথে কোনো কমিটমেন্ট নাই, এটা খুব ফ্রিকোয়েন্টলি হয় এবং ঘটনাটা খুব স্বাভাবিক। তাহলে আপনি দেখেন একদিন আগেও আপনি যে পজিশনে ছিলেন, একদিন পরে কিন্তু আপনার পজিশন হঠাৎ করে রাতারাতি চেঞ্জ হয়ে যেতে পারে। তারপর আসেন বিভিন্ন মার্কেট প্লেসে গিগ জনিত অনেক সমস্যা হয়। আপনি খুব ভালো পজিশনে আছেন, লেভেল 1-এ আছেন, স্যালারি হিসেবে লেভেল 2-তে আছেন, যে কোনো সময় আপনার গিগের সমস্যা হতে পারে। এগুলো হচ্ছে কতগুলো পটেনশিয়াল থ্রেট। তাহলে এই রিস্ক, এই থ্রেট গুলোকে আপনি কিভাবে মিনিমাইজ করবেন? এই যে রিস্ক নিয়ে আপনি নামছেন, এখানে আপনার স্ট্রেংথ, আপনার উইকনেস গুলো আপনি ফাইন্ড আউট করলেন, আবার অপরচুনিটি গুলো আপনি দেখলেন, সাথে সাথে যে থ্রেট, এগুলো কিন্তু আপনাকে অ্যাডভান্স মাথায় নিতে হবে। যে আপনি 6 মাস আর্ন করলেন, মাসে $5,000-10,000 করে আর্ন করলেন, 6 মাস পর হঠাৎ যদি আপনি এটা আর্ন করতে না পারেন, তখন আপনি কি করবেন? বা এই রিস্ক যে আসবে সেটাকে আগে ভাগে কিভাবে মিনিমাইজ করবেন, এটা আপনার প্ল্যানে থাকতে হবে। আমি পার্সোনালি যেটা সাজেস্ট করবো, রিটার্ন প্ল্যান, সলিড রিটার্ন প্ল্যান আপনি করে ফেলবেন। এবং পুরো বিষয়টা আপনার মাথায় একটা চিত্র থাকতে হবে যে কি ঘটনা ঘটতে যাচ্ছে আপনার আপনার ইয়েতে। আচ্ছা, আর আপনি যখন এরপর আসেন সময়, এরপর আপনি এটা বুঝলেন, অ্যানালাইসিস করলেন, রিসার্চ করলেন, এখন আপনি প্রিপারেশন নেওয়ার ব্যাপার। আপনি মনে করবেন না আপনি এখানে হুট করে নেমেই রাতারাতি লাখ টাকা আর্ন করতে পারবেন, আপনার সময় দিতে প্রচুর সময় লাগবে। আপনি 6 মাস হতে একটা শর্ট টার্ম এবং লং টার্ম একটা প্ল্যান সাজান, যে ফার্স্ট 6 মান্থ আমি কি করব, নেক্সট 6 মান্থ আমি কি করবো, এরপর ইয়ার আমি কি করব। এই বিষয়গুলো নিয়ে আপনাকে ডিটেলস প্ল্যান আপনি সাজান। এই বিষয়টা আপনার এই টাইমটা, এই সময়টা 6 মাস 1 বছরের যে সময়, সেটা আপনাকে দিতেই হবে। আপনি 6 মাসের ভেতর এখানে আসলে তেমন কোনো রিটার্ন আপনি পাওয়ার সম্ভাবনা কম। প্রথম 6 মাস হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট টাইম। এই ইনভেস্টমেন্ট টাইমটা আপনাকে কিন্তু খুব ভালোভাবেই দিতে হবে, এটা কিন্তু হালকা করে দেখলে চলবে না। আচ্ছা, এখন প্রিপারেশন নিলেন, প্রিপারেশন পর আপনার যে এই কাজটা করতে গেলে কোনো ট্রেনিং এর দরকার আছে কিনা, ট্রেনিং তো আপনার রিসার্চ করেন কারা ট্রেনিং করায়, কিভাবে ট্রেনিং করা যায়, বা কোনো কারোর সাথে কিছুদিন টেম্পোরারি ওয়ার্ক প্লেসমেন্টের মতো এক্সপিরিয়েন্সের জন্য কাজ করা যায় কিনা, এই পুরো বিষয়টা আপনার সাজাতে হবে, পুরো বিষয়টা আপনার কনসিডারেশনে নিতে হবে। এটা থেকে আপনি বের হতে পারবেন না, এটা ছাড়া আপনার এই কাজে আসা ঠিক হবে না। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই আমি কত টাকা আর্ন করতে পারবো আমি ফুল টাইম সময় দিলে। আচ্ছা, আমি সব সময় বলি, আবারও বলছি, এটার কোনো গ্যারান্টি নাই। আপনি আর্ন করতেও পারেন, নাও করতে পারেন। আপনি সব ধরনের কাজ জানা সত্ত্বেও আপনাকে স্ট্রাগল করতে হতে পারে। এখানে কিছুটা বিষয় আছে আপনার ভাগ্য, আর 80-85% হচ্ছে আপনার হার্ড ওয়ার্ক। আপনি কতটুকু হার্ড ওয়ার্কার সেটার উপর নির্ভর করবে আপনি কত কুইকলি আর্ন করা শুরু করবেন। সো এই প্রশ্নটা আমার মনে হয় করার কোনো সুযোগ নেই যে আমি এত ঘন্টা সময় দিলে আমি কেমন আর্ন করতে পারবো। এটা প্রশ্নটা অনেক এরকম, আমি খুব সিরিয়াসলি লেখাপড়া করলে আমি কত টাকা আর্ন করতে পারবো। আপনি সিরিয়াসলি লেখাপড়া করার সাথে আসলে আর্নের খুব একটা ডিরেক্ট কোনো রিলেশনশিপ নাই। আপনি ভালো স্টুডেন্ট হলে আপনি ভালো জব পাবেন, এটাই স্বাভাবিক, এটাই আশা করা যায়। এখানে কাজের ক্ষেত্রেও তাই। আচ্ছা, তো আপনি এই প্ল্যানগুলো নিলেন, আপনি এই প্ল্যানগুলো নেওয়ার পর এরপর আপনাকে কিন্তু এটা মনে রাখতে হবে, এই ইন্ডাস্ট্রির জ্বালানি মূল কাঁচামাল কিন্তু নলেজ, মূল কাঁচামাল নলেজ এবং আপনার স্কিল। আপনি এখানে এই ধারণা যদি আপনারা রাখেন এটা আউটসোর্সিং মার্কেট গিয়ে টাকা কামানো যাবে কোনো কথা ছাড়া, এটা ভুল ধারণা। ঠিক আছে, এই ধারণা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এখানে আপনি হুট করে এসে কোনো টাকা কামাতে পারবেন না। আপনাকে স্কিল ডেভেলপমেন্টের প্ল্যান রাখতে হবে, যেটা সিপিডি প্রোগ্রাম, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট বলছি, এই প্ল্যানটা আপনার মাথায় থাকতে হবে। ঠিক আছে, এই যে এই প্ল্যানটা আপনাদের থাকতে হবে যে আপনি আপনার সিপিডি, আপনার কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট আপনি কিভাবে করবেন, কিভাবে করবেন, আপনি কন্টিনিউয়াসলি কিভাবে আপনি চলবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন, যে আপনি আপনার এখন যে মুভ করতে চাচ্ছেন, আপনি ফাইন্যান্সিয়াল এখন স্ট্রেংথটা কি পর্যায়ে আছে, আপনি কি আপনাকে যথেষ্ট এনাফ সেভিং আছে, আপনি কি 6 মান্থ নিজেকে ব্যাকআপ দিতে পারবেন? 6 মান্থ আপনার নিজের পক্ষে কি সম্ভব হবে যে আপনি যদি কোনো জব না পান, নিজের যে ফাইন্যান্সিয়াল সেভিংস আছে ওখান থেকে আপনি ধরুন, সিনারিও যদি এখন এমন হয় যে আপনি এখনই স্ট্রাগল করছেন, এখনই আপনি একটা ফিনান্সিয়াল স্ট্রাগলের ভেতরে আছেন, আপনি সেটা থেকে বাঁচার জন্য ফ্রিল্যান্সিং এ যেতে চাচ্ছেন, এটা হুট করে যাওয়াটা ঠিক হবে না। আপনি আগে এখন যে পজিশনটা আছেন সেটাকে আগে স্টেবল করেন।
সেটাকে স্টেবল না করে আরেকটা অনিশ্চিত যাত্রার দিকে যাওয়া আপনার জন্য উচিত হবে না। এই বিষয়টা খুব সিরিয়াসলি নিতে হবে, কারণ ফাইন্যান্সিয়ালি আপনি যে হেলদি না হন, নতুন যে চ্যালেঞ্জের দিকে আপনি যাচ্ছেন সেটা আপনার জন্য সুখকর হবে না। আপনাকে একটু সময় নিতে হবে। আমি এটা মনে রাখতে হবে, এই কথাগুলো বলছি যাদের বয়স 35+। আমাদের আজকের কথার গ্রুপ হচ্ছে 35+, যারা বিভিন্ন প্রফেশন থেকে এই প্রফেশনে আসতে চাচ্ছেন তাদের জন্য। আচ্ছা, এরপর আপনার মাথায় রাখেন যে হ্যাঁ, আমি যদি এই সেক্টর থেকে চলে যাই, আমি যেটা লুজ করতেছি, যেটা প্রবাবল যে জিনিসটা আমি লুজ করবো, সেটা আপনি মাথায় রাখেন। আপনার মাথায় থাকতে হবে, আপনি কথার কথা, আপনি এখন ম্যানেজার আছেন, ডিজিএম আছেন, আপনার 6 মাসের মধ্যে একটা প্রমোশন ডিউ হয়ে বসে আছে, হ্যাঁ, আপনি 1 বছর করলে আপনি ওখানে যেতে পারেন। তো আপনি এই প্ল্যানগুলো মাথায় নেন যে আমি এটা করতে গেলে আমি কিন্তু এই অপরচুনিটিগুলো হারাচ্ছি, আমার যে সুযোগগুলো আছে এগুলো হারাবো, আমি এই এই চ্যালেঞ্জটা, এই প্রেশারটা আমি নিতে পারবো কিনা। আচ্ছা, এরপর একটা জিনিস আপনি হারাবেন, এনভায়রনমেন্টাল ইস্যু, আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট। মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সার বাংলাদেশে, যেটা রিসার্চ যেটা বলছে, 80 to 85% ফ্রিল্যান্সার কাজ করে বাসাতে, বিশেষ করে বেডরুম থেকে। তো দেখুন, আপনি এক সময় একটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ছিলেন, বড় পজিশনে ছিলেন, আপনার 2-4 জনের স্টাফ ছিল, পার্সোনাল স্টাফ ছিল, আপনাকে আপনার এমপ্লয়ার ভালো একটা সুন্দর সাজানো গুছানো অফিস দিয়েছিল, আপনার আরাম আয়েশের জন্য কিছু আপনার সাপোর্টিং কিছু টিমও ছিল। আপনি ফ্রিল্যান্সিং প্রফেশনে আসলে এগুলো সব হারাচ্ছেন, কিন্তু এগুলো নিয়ে আপনি কিছুই পাচ্ছেন না। আপনি আপনার একটা ছোট্ট বেডরুমের ভেতর যেখানে আপনি থাকেন, সেখানে একটা কর্নারে বসে হয়তো আপনি কাজগুলো করছেন। এই যে এনভায়রনমেন্টাল একটা চেঞ্জ, এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ, যদিও আপাত দৃষ্টিতে মনে হয় এটা কিছুই না, এটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আপনি নিতে পারবেন কি, এইটা আপনাকে ভাবতে, এগুলো আপনার কনসিডারেশন থাকা উচিত। আমি জাস্ট ক্লুগুলো ধরিয়ে দিচ্ছি, আমি বলছি না এগুলাই চিরন্তন সত্য, এগুলাই রিয়েল ফ্যাক্ট। প্রবাবলি ইটস নট এ কেস ফর ইউ, আরেকজনের জন্য এটা হয়তো ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো আপনাকে কিন্তু সিরিয়াসলি ভাবতে হবে। ফ্যামিলি সাপোর্ট, আমি পার্সোনালি যারা আমাদের এখানে ট্রেনিং করেন, সেটা আমি যেটাকে বলি, আপনি যে সেক্টরে আসতে চাচ্ছেন সেটা আপনার লাইফ পার্টনার, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, আপনার প্যারেন্টস জানে কিনা, এবং এটার এন্ডিং কি, এবং কি ধরনের জব এনভায়রনমেন্ট এটা ওনারা জানে কিনা। আপনি ওনাদের সাথে কনসাল্ট করুন, যিনি আপনার সাথে থাকেন সেটা আপনার পার্টনার হতে পারে, আপনার প্যারেন্টস হতে পারে, আপনার প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে হতে পারে। তাদের সাথে কনসাল্ট করেন যে আমি এই ধরনের একটা ক্যারিয়ার চেঞ্জে যাচ্ছি, এবং এই ক্যারিয়ার চেঞ্জ গেলে আমি হয়তো বাসার মধ্যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা হয়তো বাসায় কম্পিউটার সামনে বসে থাকবো, যেটা কমপ্লিটলি আপনার একটা এনভায়রনমেন্টাল চেঞ্জ। এই চেঞ্জটা আপনার ফ্যামিলির লোকজন কিভাবে দেখছে সেটা ভাবেন, সেটা নিয়ে সিরিয়াসলি কথা বলেন ওনাদের সাথে, ওনাদেরকে মেন্টালি প্রিপেয়ার করেন। আগে আপনি একসময় খুব সুটেড হয়ে অফিসে যেতেন, এখন আপনি একটা ছোট একটা টেবিল নিয়ে বসে আছেন। সো এই চেঞ্জটা ফ্যামিলির পক্ষে মেনে নেওয়া ডিফিকাল্ট। এই বিষয়গুলো আপনারা চিন্তায় রাখবেন। এটাই হলো আমার ছোট্ট শর্ট গাইডলাইন আজকের জন্য, যারা 36+ এই প্রফেশনে আসতে চাচ্ছেন। আচ্ছা, এখন ছোট্ট একটা ডাটা বলবো, সেটা হচ্ছে যে অক্সফোর্ড অনলাইন ইনস্টিটিউট একটা ডাটা পাবলিশ করে, এটা সম্ভবত বছর 2 আগে, পাকিস্তানের ফ্রিল্যান্সারদের উপর। ওনাদের রিপোর্ট যেটা, সেটা বলছে মার্কেট প্লেসে এই মুহূর্তে আমি তারা একটু বলে রাখি, অক্সফোর্ড অনলাইন ইনস্টিটিউট হচ্ছে এই সেক্টরের জন্য সবচেয়ে বড় রিসার্চ ইনস্টিটিউট। তো তারা রেগুলার এই ধরনের রিপোর্ট পাবলিশ করে থাকে, এবং সেগুলো ফোর্বস সহ বিশ্বের বড় ম্যাগাজিনে পাবলিশ হয়ে থাকে। বাংলাদেশে কত যে ফিগার আমরা বলি 6,50,000 ফ্রিল্যান্সার আছেন, সেই ফিগারটাও কিন্তু অক্সফোর্ড অনলাইন ইনস্টিটিউটেরই করা, ওনাদেরই করা। আচ্ছা, তো ওনারা বলছেন 25 থেকে, এই যে এই ব্যান্ড যেটা বললাম, আমি একটু কালারটা চেঞ্জ করি, এই ব্যান্ড যেটা বলছে, এই যে এই ব্যান্ড, হ্যাঁ, এই ব্যান্ডটা পার্সেন্টেজের দিক থেকে, নাম্বারের দিক থেকে হাইয়েস্ট, খুব বেশি। এটা নাম্বারটা, এই এজ গ্রুপটা নাম্বারের দিক থেকে বেশি, কিন্তু কম্পারেটিভলি বেশি আর্ন করে যাদের বয়স 42+। তারা, যারা 42+, না সরি, আমার এক্স্যাক্টলি আমার এটা মনে নাই, সোজা কথায় 37 পরে থেকে, যারা 37 থেকে পরের দিকে যারা, সো যারা একটু পরিণত বয়সে এই প্রফেশনে আসতে চাচ্ছেন, ভয়ের কিছু নাই। বরং এই প্রফেশনে আপনার যেহেতু একটু ম্যাচিউর, আপনি অন্যদের থেকে আপনার ইন্ডিভিজুয়ালি আর্ন করার সুযোগটা বেশি, কিন্তু সেই সাথে এটাও কথা আছে, আপনাকে অনেকগুলো চ্যালেঞ্জ নিতে হবে, সেই চ্যালেঞ্জগুলো মাথায় রেখে আপনাকে প্ল্যানটা সাজাতে হবে। এটা টোটালি ওভারঅল 1 বছর একটা প্ল্যান আপনার মাথায় নিয়ে নামতে হবে, আপনি হুট করে কোনো কিছু করা ঠিক হবে না। তো এটা ছিল আমার সংক্ষিপ্ত ছোট্ট একটা গাইডলাইন, যারা বিশেষ করে যে প্রশ্নগুলো আমরা প্রায়ই পাই যারা প্রফেশনালদের কাছে, যে আমরা এই সেক্টর আসতে চাইলে কি হবে, কেমনি কি করবো, সেটা একটা গাইডলাইন।